ওকে, সো এই নাম্বার যে প্রবলেমটা আছে সেখানে আমাদের অক্সিলারি ইকুয়েশন আসবে m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে m ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস আই রুট ওভার আই মাইনাস 1, দ্যাট মিন্স প্লাস মাইনাস i। তো প্লাস মাইনাস এখানে i, প্লাস মাইনাস আই দিতে হবে না, শুধু আই দিলে স্যার হবে। আমরা তো প্লাস মাইনাস i হিসেবেই দেই। কনজুগেট তো মানে তোমার সেকেন্ড অর্ডার যেহেতু দুইটা রুটই তো আসবে, দুইটাই লিখে দেন হচ্ছে কনজুগেট ফর্মে থাকলে ওই দুইটা মিলে আমাদের সলিউশনটা আমরা ওই যে লিখে দেই যে e to the power alpha x cos beta x plus জি স্যার। sin c1 cos beta x plus c2 sin beta x জি স্যার। alpha plus minus i beta, এই দুইটা মিলেই তো আমাদের হচ্ছে e to the power alpha x into c1 cos beta x প্লাস plus সাইন বিটা c2 এক্স। sin beta x, এরকম হয় না? জি স্যার। তো তাহলে এখানে তো দুইটাই লিখতে হবে। তার মানে এখানে আমরা যদি ওই আলফা প্লাস মাইনাস i বিটা স্টাইলে লিখি, দ্যাট মিন্স 0 প্লাস মাইনাস 1 ইনটু আই মানে i, ঠিক আছে, বা i ইনটু 1 লেখা উচিত। i বিটা তার মানে i ইনটু 1। তাহলে আলফা হচ্ছে আমার 0 আর বিটা হচ্ছে 1। 1 তাহলে e টু দি পাওয়ার আলফা x, এই টার্মটা তো e টু দি পাওয়ার 0 ইনটু x, তার মানে 1 এটা থাকতেছে না। তাহলে আমাদের yc সমান সমান হবে c1 cos বিটা, বিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে cos x প্লাস c2 sin x, বিটার ভ্যালু যেহেতু 1, ঠিক আছে। তো এখন এই যেটা হয় যে অনেক সময় স্টুডেন্টরা yc এর মধ্যে তো আমাদের কনস্ট্যান্ট আছে আরবিট্রারি, yp এর মধ্যে তো আমরা যেটা করি যে একটা ফর্ম ধরে নিয়ে তারপরে হচ্ছে yp টা যখন বের করে ফেলি সেখানে তো আর কনস্ট্যান্ট থাকে না পার্টিকুলার সলিউশনের মধ্যে। তো এই কারণে অনেকে ভুল করে এই ইনিশিয়াল কন্ডিশন গুলো yc এর উপরে অ্যাপ্লাই করে ফেলে আগেই, মনে করে যে আগেই অ্যাপ্লাই করে c1 c2 ভ্যালু বের করে ফেলি তাহলে আমার কাজ একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইটা করা যাবে না। এখানে আসলে আমার পুরো সলিউশনটা বের করার পর, অর্থাৎ জেনারেল সলিউশন yc প্লাস yp পুরোটা বের করার পরেই হচ্ছে তুমি এই ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কারণ আমাদের yc টা কিন্তু এক্সাক্ট এই ইকুয়েশনের সলিউশন না, এই নন হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন না। yc টা হচ্ছে হোমোজেনাস পার্টের সলিউশন। আর এখানে যে ইনিশিয়াল কন্ডিশন দুইটা দেয়া আছে সেটা কিন্তু তোমার এই নন হোমোজেনাস ইকুয়েশনের সলিউশনের উপরে অ্যাপ্লাই করতে হবে। সো তুমি যদি yc এর উপরে অ্যাপ্লাই করো যে আমি yc এর মধ্যে না কনস্ট্যান্ট আছে সেখানে অ্যাপ্লাই করে কনস্ট্যান্টের ভ্যালু বের করে ফেলি, yp এর উপরে তো yp এর মধ্যে তো কনস্ট্যান্ট থাকবে না আলটিমেটলি, সেখানে তো বের করার কোনো মানে অ্যাপ্লাই করার, তাহলে অ্যাপ্লাই করে না করে লাভ কি, আমার তো ওখানে কনস্ট্যান্ট নাই। তো এই চিন্তাটা আসলে ভুল, কারণ তুমি আসলে ভুল সলিউশনের উপরে অ্যাপ্লাই করতেছো। এটা তো আসলে হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন, সো এইটার উপরেই অ্যাপ্লাই করতে পারবা না। আগে yp টা বের করতে হবে, দেন হচ্ছে yc প্লাস আমরা যে যখন জেনারেল সলিউশনটা আসবো যে yc প্লাস yp এইটা যা হবে সেইটার উপরে হচ্ছে তখন তোমার এই যে এই দুইটা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে এইখানে এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখো। আর এখানে yp টা কি হবে বলো দেখি, আমাদের এক্স g of প্লাস x বি, 4x এক্স plus প্লাস 10 sin x, তার মানে ax plus b বি, তারপরে হচ্ছে plus স্যার 10 sin x এর জন্য আসবে হচ্ছে কি e মানে e sin x plus f cos x f নাকি? cos x জি স্যার হ্যাঁ, তাহলে এইরকম আসবে হচ্ছে yp টা। এখন দেখো কোনো মিল আছে বোধহয়, এই যে sin x cos x এই যে মিল আছে, তাহলে এই এক্স পার্টটাকে, দিয়ে গুণ হবে। এই পার্টটাকে শুধু x দিয়ে গুণ হবে, এই পার্টটাকে হবে না। যারা বুঝতেছো না বা কনফিউশন আছে, কারণ আমাদের এই পার্টটা আসছে হচ্ছে g of x এর এই টার্ম থেকে 4x, জি স্যার 4x টা হচ্ছে আমরা ধরে নেই যে এটা হচ্ছে g1, এই জন্য বলছিলাম যে টাইপ, কিছু টাইপের আমরা ফাংশন বলছিলাম যে আলাদা আলাদা টাইপ হলে তখন আলাদা আলাদা ভাবে কনসিডার করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের g2, এই জি2 এর জন্য হচ্ছে এই পার্টটা, আর জি1 এর জন্য হচ্ছে এই পার্টটা। তো যেই পার্টটার সাথে মিল থাকবে শুধু সেই পার্টটাকে গুণ করতে হবে, অন্য পার্টটাকে না। তো তাহলে ax প্লাস বি যা আছে তাই থাকবে, আর এখানে ই এক্স সাইন এক্স প্লাস এফ এক্স কজ এক্স, এটা হবে। আচ্ছা, অঙ্ক কি এখানেই শেষ? ফর্ম বের করার পরেই তো আর অঙ্ক শেষ না, তাই না? আমরা এই যে ওয়াইপি এর ফর্ম বের করার পরে এরপরে কি করতে হবে, এটাকে এই ইকুয়েশনে বসাতে হবে। ওই পার্টটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, অঙ্ক কিন্তু আসলে এগুলো বিশাল বড় বড়, ঠিক আছে। এই তোমার এই ওয়াইপি এর হচ্ছে যেই ফর্মটা আসছে সেটাকে তোমার ডেরিভেটিভ করতে হবে,
দেন হচ্ছে এখানে এ বসাতে বি হবে। আর ই এর মানটা বের করতে হবে। হ্যাঁ, এ বি তারপরে এ বি ই এফ, এই চারটা কনস্ট্যান্টের ভ্যালু, এই যে সিমিলার টার্ম, দুই পাশের সিমিলার টার্ম ইকুয়াল করে ওখান থেকে একটা সিস্টেম আসবে, সেই সিস্টেমটা সলভ করে এই চারটা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে। এখানে বিশাল হিউজ পরিমাণ কাজ, ঠিক আছে। আর সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে এই যে ওয়াইপি এর এই ডেরিভেটিভ গুলো বের করে, ওয়াইপি প্রাইম, ওয়াইপি ডাবল প্রাইম, সেগুলোকে এইখানে বসায় সিম্পলিফাই করাটা খুবই মানে টিডিয়াস একটা কাজ, এইটা বিরক্তিকর স্যার একটা কাজ। বিশাল বড় হয়ে যায় স্যার, মানে ধরেন এই যে আপনি যেটা 3 নাম্বার দিচ্ছেন, মানে জি হ্যাঁ, নাম্বারে 3টা ডেরিভেটিভ এইখানে স্যার, মানে করতে করতে তো অবস্থা শেষ হয়ে যায়। ই টু দি হ্যাঁ, পাওয়ার এক্স তো। আমি জানি, এই জন্যই বললাম যে যারা করতেছো তারা হয়তো জিনিসটা ফিল করতেছো যে আসলে এই শুধু বুঝে থাকলেই আমি পরীক্ষায় এটা করে শেষ করতে পারবো না। একটা অঙ্ক যদি তুমি করতে যাও তখন দেখবা যে আসলে বুঝছো ঠিক আছে, আইডিয়া তুমি সবই জানো, কিন্তু করতে গেলে দেখবা যে সিম্পলিফিকেশন করতে গেলে কি পরিমাণ হচ্ছে তোমার এই রিঅ্যারেঞ্জ করা লাগে, যোগ বিয়োগ করা লাগে। এবং ওই জিনিসগুলো তুমি তাড়াতাড়ি করতে পারবা তখনই যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা। আদারওয়াইজ দেখবা যে এইটা তোমার সিম্পলিফাই করতে করতেই 2-3 পেজ চলে গেছে, এবং তারপরে যদি ওইটা ভুল আসি তাহলে তো মানে ওই পুরো পরিশ্রমটাই বৃথা, ঠিক আছে। স্যার এটা 4 ক্রেডিটের কোর্স দেওয়া উচিত ছিল স্যার। আচ্ছা, সেটা তোমার মনে হতেই পারে, কিন্তু সেটা তো আর আমার হাতে নেই, ক্রেডিট ঠিক করাটা। এটা প্রশাসনের হাতে, কমিটির হাতে, যারা হচ্ছে সিলেবাস প্রণয়ন করে তাদের হাতে। তো ওই কথা বলে তো আর লাভ নাই, তাই না? এখন আমাদের যেটা আছে সেটা নিয়েই তো আমাদের আগাতে হবে। পুরো বেশি কথা বলে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা তাহলে আজকে নতুন টপিকসে যাই। তো নতুন টপিক যেটা, সেটা হচ্ছে অ্যানাইলেটর অপারেটর। অ্যানাইলেটর মানে হচ্ছে কি, যেটা হচ্ছে অ্যানিহিলেশন থেকে, অ্যানিহিলেশন বলি আমরা, আসলে উচ্চারণটা বোধহয় স্যার নির্মূল অ্যানাইলেশন। করে যেটা। হ্যাঁ, অ্যানাইলেশন উচ্চারণটা, অ্যানাইলেশন গেমের নাম স্যার, ভার্বটা এটা স্যার বললে। মুভিও আছে একটা। হ্যাঁ, আমি জানি। গেমও আছে স্যার। অ্যানাইলেশন মুভিটা দেখছো কে কে? 2018 সালের মুভি। জি জি স্যার, স্যার, সাইফাই। দেখছি স্যার। দেখছো? স্যার আচ্ছা, যাক, তাহলে পাওয়া গেল কয়েকজন। আমার কাছে খুব ভালো লাগছে, যদিও মুভিটার রেটিং, গুগল ইউজার রেটিং মনে হয় অত ভালো না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মুভিটা। মানে অন্যরকম, অন্য টাইপের একটা সাইফাই মনে হচ্ছে। সাধারণত ইউজুয়ালি সাইফাই গুলো যেরকম হয় সেরকম না। আচ্ছা, যাই হোক, তো জি স্যার। অ্যানাইলেশন মুভিটা দেখতে পারো যারা দেখো নাই, মজা পাবা যদি সাইফাই জনরা ভালো লাগে। আর অ্যানাইলেট মানে আমরা সবাই জানি হচ্ছে ধ্বংস করে দেয়া, ঠিক আছে, আহ, নিশ্চিহ্ন করে দেয়া। তো অ্যানাইলেশন, অ্যানাইলেট বা হচ্ছে অ্যানাইলেটর, যেটা হচ্ছে ধ্বংস করে দেয়। তো এইখানে আমরা তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এই ধ্বংসের ব্যাপার কেন চলে আসলো, এটা একটু খুবই খুবই মজার একটা আইডিয়া। আমরা এখনো কিন্তু আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টই আছি, আমরা জাস্ট এখন নতুন অ্যাপ্রোচে জিনিসটা ট্রাই করব। তো এই নতুন আইডিয়াটা জানার আগে অ্যানাইলেটর অপারেটরটা কি সেটাকে একটু দেখে আসি। এটা খুবই সিম্পল, কোন একটা ফাংশনকে যেই ডিফারেনশিয়াল অপারেটরটা ধ্বংস করে দেয়, দ্যাট মিন্স জিরো করে দেয়, ভ্যানিশ করে দেয়, ওই ডিফারেনশিয়াল অপারেটরটাকেই আমরা ওই ফাংশনের অ্যানাইলেটর বলি। ফর এক্সাম্পল, তোমরা সবাই তো এটা ডিফারেন্সিয়েশন পারো। সো তুমি যদি ধরো তোমার আছে 2x+3, এই একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে যদি মানে আমি যদি দুইবার ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে কি আসে? প্রথমে একবার ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 2+0, 2। তার মানে হচ্ছে d(2), তারপরে আরেকবার তারপর এই সেকেন্ড ডেরিভেটিভ করলে 0 চলে করলে যাবে। 0 হয়ে যাচ্ছে। তো তাহলে এই যে ডি স্কোয়ার ফাংশনটা, অপারেটরটা, এটা যেহেতু এই ফাংশনটাকে ভ্যানিশ করে দিচ্ছে, এই কারণে আমরা এই ফাংশনের একটা অ্যানাইলেটর বলি হচ্ছে ডি স্কোয়ার, বা মানে ডি স্কোয়ার বলতে সেকেন্ড ডেরিভেটিভ যেটা আর কি। তো এরকম অনেক ফাংশনেরই অ্যানাইলেটর আছে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার এখান থেকে বুঝতেই পারতেছো যে অ্যানাইলেটর জিনিসটা আসলে ইউনিক হবে না, কোন একটা ফাংশনের একটাই অ্যানাইলেটর থাকবে এরকম না। যেমন আমি যদি এটাকে ডি স্কোয়ার দিয়ে গুণ না করে ডি কিউব দিয়ে মানে গুণতো না, ডি কিউব যদি অ্যাপ্লাই করতাম এই ফাংশনের উপরে, অর্থাৎ 3বার যদি ডেরিভেটিভ করতাম, তাহলেও তো 0 আসতোই, বোঝাই যায়। কারণ যখন দুইবার ডেরিভেটিভ করার পরে তো 0 হয়ে গেছে, তো সেটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ওটা তো 0 কে ডেরিভেটিভ করলে তো আবার 0 আসবেই।
সো অ্যানাইলেটর অনেক অনেক রকমই হতে পারে, একটা ফাংশনের অ্যানাইলেটর অনেক অসংখ্য হতে পারে, ইউনিক না। যে এই জিনিসটা এখানে বলা আছে, differential operator that annihilates a function is not unique। তো ইউনিক না, সুতরাং তাহলে আমরা অ্যানাইলেটর কোনটা খুঁজে বের করব? আমরা সবসময় সবচেয়ে মানে ছোট যেইটা দিয়ে পসিবল, সবচেয়ে ছোট অর্ডারের যেই অপারেটরটা দিয়ে ওটাকে জিরো করা পসিবল সেইটা খুঁজবো, ঠিক আছে? এই জন্য এখানে যে বলা আছে দেখো যে when we seek a differential annihilator of a function we want the operator of lowest possible order, ঠিক আছে? সবচেয়ে লোয়েস্ট পসিবল যে অর্ডারের ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে ওটাকে ভ্যানিশ করা যায় সেটাই হচ্ছে আমরা খুঁজি। আচ্ছা, তো এখানে অলরেডি আমি ডেফিনিশন দিয়ে দিছি, বোঝা গেল এই স্যার একটা কথাটাই এখানে কোশ্চেন বলা ছিল। আছে। হ্যাঁ বলো। স্যার অনেক তো ফাংশন থাকে যেগুলোকে একদম জিরো বানানো যায় না, হ্যাঁ, সেক্ষেত্রে যাবে না, আমি বলছি যে অনেক ফাংশনের আছে, অনেক ফাংশনের নাও থাকতে পারে। যেমন ln x কে তুমি যতবার ডেরিভেটিভ করবা ওটা তো আসলে আরো বাড়তে থাকবে, তাই না? ln x কে যদি আমি ডেরিভেটিভ করি ln x, তাহলে ই টু দি পরের পাওয়ার বারে এক্স তো স্যার সেম। জি e to স্যার, the ই power এর সবগুলোতেই স্যার সেম, মানে ওদেরকে অ্যাকচুয়ালি মানে জিরো বানানো যায় না কোনটা e to the power? স্যার। ই টু দি পাওয়ার এক্স অথবা ই টু দি পাওয়ার আলফা এক্স সামথিং যাই থাকুক না, না কেন, ওটাকে ওটাকে তো জিরো বানানো যাবে, একটু পরেই দেখবো, ঠিক আছে? স্যার সাইন এক্স কস এক্স এগুলো তো করা যাবে না। মানে কনস্ট্যান্ট না, করা যাবে, আমি এই আসতেছি, ঠিক আছে? লিনিয়ার অপারেটর উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দিয়ে তুমি করতে পারবা। আর ln x যেগুলো আছে এগুলোকে মানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দিয়েও দিয়ে তো করা যাবেই না, ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টে করা যাবে কিনা দেখতে হবে। আচ্ছা, ওইটা আসতেছি। তো সাধারণত আমরা এই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচ যেই ধরনের ফাংশনের জন্য অ্যাপ্লাই করে আসছিলাম মনে আছে? পলিনোমিয়াল, তারপরে হচ্ছে সাইন বা কোসাইন ফাংশন, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং জি এগুলোর স্যার। সাম অথবা সাম আর প্রোডাক্ট, এই ধরনের ফাংশনগুলোর সবগুলোরই অ্যানাইলেটর আছে, ঠিক আছে? এই কারণেই আমরা হচ্ছে তুমি চাইলে সুপারপজিশন অ্যাপ্রোচেও করতে পারো অঙ্কটা, অথবা অ্যানাইলেটর অ্যাপ্রোচেও করতে পারবা, এগুলো সবগুলোরই অ্যানাইলেটর আছে, আমরা দেখব, ঠিক স্যার আছে? এটা কি পরীক্ষায় বলে দেওয়া থাকবে যে এই প্রবলেমটা অ্যানালিটর দিয়ে সলভ করতে হবে? হ্যাঁ, এটা পার্টিকুলারলি বলে দেওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? বলে না দিলে তো তুমি স্বাধীন, যে কোনো যেটা তোমার ভালো লাগে তুমি করো, জি কিন্তু স্যার, এটা সাধারণত বেশি কঠিন লাগে। উল্লেখ করে দিবে। আমার কাছে তো অ্যানাইলেটর অ্যাপ্রোচটাই সহজ লাগে। আচ্ছা দেখি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো বলে না দেয়া থাকলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো মেথড করতে পারো, আর তবে বলে দেয়া থাকলে ওইটা দিয়েই করতে হবে। যদি তুমি অন্যটা দিয়ে করে দাও তাহলে আসলে 50% মার্কস বোধহয় পাবা না, ঠিক আছে? মানে ইউজুয়ালি সাধারণত এটাকে ধরা হয় যে তুমি অন্য মেথডটা পারো না দেখেই তুমি ওই মেথডে আনসার করছো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো যেটাতে আসতেছি, এখানে তাহলে আমরা ওই যে এখানে উদাহরণ দেয়া আছে, দেখো যে ডি দিয়ে হচ্ছে তুমি যে কোনো কনস্ট্যান্ট কে অ্যানাইলেট করতে পারো, ডি স্কোয়ার দিয়ে যে ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশন, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি যে ফাংশন গুলো আছে সেইগুলোকে তুমি হচ্ছে ডি স্কোয়ার দিয়ে বা সেকেন্ড ডেরিভেটিভ করে অ্যানাইলেট করতে পারো। একইভাবে যদি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থাকে সেক্ষেত্রে হচ্ছে ডি কিউব দিয়ে। তাহলে এটাকে তাহলে কি কি দিয়ে এটা তো বুঝতেই পারতেছি যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এটাকে আমি কি দিয়ে অ্যানালাইজ করতে পারবো? স্যার ডি কিউব। হ্যাঁ, ডি কিউব দিয়ে। তো তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, এটা আলাদাভাবে এটা বলার কারণ হচ্ছে এখানে আমরা দেখলাম যে ডি হচ্ছে অ্যানালাইজ করে শুধু কনস্ট্যান্টকে, ডি স্কোয়ার অ্যানালাইজ করে হচ্ছে ফার্স্ট অর্ডারকে, আর ডি কিউব অ্যানালাইজ করে হচ্ছে মানে ফার্স্ট ডিগ্রিকে, আর ডি কিউব অ্যানালাইজ করে হচ্ছে সেকেন্ড ডিগ্রিকে। আর তাদের যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আসলে কি? এক্স স্কোয়ার, তারপরে এক্স, আর হচ্ছে কি কনস্ট্যান্ট, এই তিনটার লিনিয়ার কম্বিনেশন না? লিনিয়ার কম্বিনেশন নিলেই তো এই পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স আর কনস্ট্যান্টের। তো এই লিনিয়ার কম্বিনেশনটাকে তাহলে আমি দেখতেছি ডি কিউবই অ্যানাইলেট করে দিচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা? তো এইখানে যে জিনিসটা আসলে বলার উদ্দেশ্যে এই কোশ্চেনটা দেয়া সেটা হচ্ছে যে আমরা দেখতেছি ডি কিউব এই অপারেটরটা এক্স স্কোয়ার কে অ্যানাইলেট করে, এক্স কেও অ্যানাইলেট করে, যে কোনো কনস্ট্যান্ট কেও অ্যানাইলেট করে। তো তাহলে আমি যদি এই তিনজনের আবার লিনিয়ার কম্বিনেশন নেই
সেই জিনিসটাকেও আসলে ডি কিউব অ্যানাইলেট করতে পারবে। সো আলাদা আলাদা ভাবে যদি কয়েকজনকে একটা অপারেটর অ্যানাইলেট করতে পারে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনকেও অটোমেটিক্যালি অ্যানাইলেট করতে পারবে। এই ব্যাপারটা বোঝানোর জন্যই আলাদাভাবে ওই জিনিসটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে কিছু মানে কিছু কমন বলতে আমরা যেই ধরনের ফাংশনের ক্ষেত্রে এই অ্যানাইলেটর অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারবো, সেই ধরনের ফাংশনের অ্যানাইলেটর গুলো আগে আমাদের জানতে হবে। আমরা আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচ যেই ধরনের ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছিলাম, এখানেও ব্যাপারটা তাই। এখানেও ঠিক ওই সিমিলার ফাংশনের জন্যই, অর্থাৎ ওই জি অফ এক্স ওই টাইপের হলেই শুধুমাত্র আমরা অ্যানাইলেটর অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারবো। তো সেই জন্য আগে হচ্ছে ওই অ্যানাইলেটর গুলো আমাদের জেনে আসা দরকার। তো এইখানে দেখো এই যে A1 দিয়ে লেখা আছে A1, এটা মানে মনে রাখার জন্য আমি দিচ্ছি যে A1 ক্যাটাগরি যেটা, সেখানে আছে কারা কারা দেখো, যে ডি টু দি পাওয়ার এন, এইটা দিয়ে তুমি এই সবগুলো ফাংশনকেই অ্যানাইলেট করতে পারবা আপ টু, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা এক্স টু দি পাওয়ার এন হবে না, বলো তো কত হবে? n n - 1 minus 1 হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটু ভুল লিখে ফেলছি, টাইপ হয়েছে। না স্যার, উপর n plus 1 দিলে তো হয় d to the power n হ্যাঁ, plus 1। এখানে এন প্লাস দিলেও হবে বা এখানে এন মাইনাস, একই কথা। অর্থাৎ যত ডি এর পাওয়ার যত, তার চেয়ে এক কম পর্যন্ত সে অ্যানাইলেট করতে পারবে সবগুলোকে। এবং তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন, এই ফাংশনগুলোর লিনিয়ার কম্বিনেশন, যে কোনো ধরনের লিনিয়ার কম্বিনেশনকেও অ্যানাইলেট করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ ডি টু দি পাওয়ার এন দিয়ে তুমি তার মানে এগুলোর লিনিয়ার কম্বিনেশন দিলে কি পাবা? একটা এন মাইনাস হাইয়েস্ট এন মাইনাস ওয়ান অর্ডার পর্যন্ত একটা পলিনোমিয়াল পাবা, তাই না? এগুলোকে আমি যদি কনস্ট্যান্ট দিয়ে যোগ টোগ করে মানে গুণটুন করে যোগ করি, তাহলে তো আসলে একটা এন মাইনাস ওয়ান অর্ডারের পলিনোমিয়াল হবে হাইয়েস্ট। তো ওই পলিনোমিয়ালটাকে তুমি তাহলে ডি টু দি পাওয়ার এন দিয়ে ভ্যানিশ করে দিতে পারবা বা অ্যানাইলেট করে দিতে পারবা। আচ্ছা, তো এখান থেকে আরেকটা আইডিয়া পাওয়া যায় কিনা দেখো তো। dny ইকুয়ালস টু 0, অর্থাৎ অন্যভাবে বললে এটা যেটা এই এই যে এটা এটা একটা হোমোজেনাস ইকুয়েশন না, হোমোজেনাস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার হোমোজেনাস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন কি আসবে বলতে পারবা? আচ্ছা, ডি এন না দিয়ে আমি সহজ করে দেই, ধরো ডি এন এর জায়গায় আমি দিলাম হচ্ছে ডি কিউব 3 বার, ঠিক আছে? এটার সলিউশন অনেকভাবে তো করা যায়। এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। স্যার x স্কয়ার একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, একটা হচ্ছে তুমি চাইলে সরাসরি দুই পাশে ইন্টিগ্রেশন করতে পারো, 3 বার ইন্টিগ্রেশন করলেই হবে। আর তুমি যদি ওই যে ই দিয়ে করতে চাও ট্রায়াল সলিউশন, তাতেও হয়, ঠিক আছে? ট্রায়াল সলিউশন করলে আমরা কি পাবো? m কিউব ইজ ইকুয়াল টু 0, তার মানে m সমান সমান 0 0 0 3 বার। তো তার মানে আমাদের y আসবে হচ্ছে c1 প্লাস C1 c2x প্লাস C2x প্লাস প্লাস C3x c3 x স্কয়ার। তার মানে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আসবে। তো d3 ছিল, এই কারণে সেকেন্ড ডিগ্রি। আর চাইলে 3 বার ইন্টিগ্রেশন করতে থাকলেও তাই আসবে। d3y dx3 সমান সমান 0। তো একবার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে কি d2y প্লাস dx2 সমান সমান এখানে একটা কনস্ট্যান্ট c1। তারপরে এটাকে আবার ইন্টিগ্রেশন করলে এখানে হবে c1x প্লাস c2, আর এখানে তখন এই একটা অর্ডার কমে যাবে। তারপরে আরেকবার ইন্টিগ্রেশন করলে এটা হবে x স্কয়ার, এখানে c2x প্লাস c3, থার্ড টাইম তখন আর এটা থাকবে না, y হয়ে যাবে। বুঝতে পারতেছো তো? এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে হয়তো এভাবে করে আসছো, যে ফিজিক্সে, ঠিক আছে? তো এভাবে করলেও হবে, যেটাই করো তুমি। তুমি একটা থার্ড, এখানে যে যখন তুমি থার্ড অর্ডার দেখতেছো মানে ডেরিভেটিভটা, তখন এখানে পাচ্ছি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো তার মানে আমি এই একটা লিনিয়ার অপারেটর, এই এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই যে আমাদের একটা লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে সলভ করলে আমি যে সলিউশনটা পাবো, জেনারেল সলিউশন, সেই সলিউশনের, সেই সমাধানের সকল ফাংশনকেই আসলে এই লিনিয়ার অপারেটরটা অ্যানিহিলেট করে। এটা বোঝা যায় তো? অ্যানিহিলেট করে দেখেই তো আসলে এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারতেছো কিনা? মানে আমাদের হোমোজেনাস ইকুয়েশনের সলিউশনের সাথে অ্যানিহিলেটরের আসলে সম্পর্কটা কি? কারণ আমরা যখন একটা হোমোজেনাস লিনিয়ার
ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতেছি এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে, তার মানে আমরা জানতে চাচ্ছি যে এই ওয়াই কে মানে এই ইকুয়েশনের মানেটা হচ্ছে যে এই ওয়াইটাকে এই লিনিয়ার অপারেটর অ্যাপ্লাই করলে এই ওয়াইটা 0 হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো এখন এটাকে যখন সলিউশন করে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং পাইলাম, সেটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পাই বা হোয়াটএভার যাই পাই না কেন, এখানে যাই পাই না কেন সেই পুরো জিনিসটা তো আসলে একটা এক্স এ ফাংশন। সেই ফাংশনটাকে তাহলে এই লিনিয়ার অপারেটর অ্যাপ্লাই করলে তো 0 হবেই, মাস্ট। ঠিক আছে, কারণ ওখান থেকেই তো আমি সলিউশনটা বের করছি। ঠিক আছে, ওই ইকুয়ালস টু 0 ধরেই তো আমি সলিউশনটা বের করছি। এবং এটা এইখানে সবাইকে যেহেতু এখানে যারাই থাকবে এই ওয়াই এর সলিউশনের মধ্যে যতটা আমি থাকবে সবগুলোকেই যেহেতু তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে এল হচ্ছে 0 করতেছে, তার মানে পার্টিকুলার আলাদা আলাদা টার্ম গুলোকেও এই লিনিয়ার অপারেটর অ্যাপ্লাই করলে 0 হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো একটু আগে যেটা দেখলাম, যেমন এই যে এখানে ডি কিউব ওয়াই, এটার সলিউশনটা হচ্ছে c1 প্লাস c2 x প্লাস c3 x স্কয়ার। এখন তুমি দেখো এই যে ডি কিউব যে অপারেটরটা আছে সেটা আসলে এই পুরোটাকে যেহেতু 0 করে দেয়, অর্থাৎ এই তিনটা আলাদা আলাদা ফাংশনের লিনিয়ার কম্বিনেশন, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবেও সে 0 করার ক্ষমতা রাখে। আদারওয়াইজ না হলে তো তাদের লিনিয়ার কম্বিনেশনকে 0 করতে পারতো না। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি যে the functions that are annihilated by a linear nth order differential operator are simply those functions that can be obtained from the general solution of the homogeneous linear differential equation L of y is equal to 0. এই L of y is equal to 0 এই ইকুয়েশনের সলিউশন গুলোতে আমরা যে ফাংশন গুলোতে পাবো সেই ফাংশন গুলোকেই ওই লিনিয়ার অপারেটরটা ভ্যানিশ করতে পারে। আশা করি বোঝা গেছে কথাগুলো। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে যদি বুঝে থাকো তাহলে এই যে পরের যে কোশ্চেনটা আছে সেটা আনসার করো দেখি। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার x টু দি পাওয়ার n কি d টু দি পাওয়ার n দিয়ে অ্যানালাইজ হয় নাকি না, x টু দি এটা পাওয়ার তো আমি বললাম যে এখানে একটু টাইপো আছে, এটা x টু দি পাওয়ার n না, x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। জি স্যার এটা তো শুরুতেই বললাম। আচ্ছা হ্যাঁ, এখন এটার অ্যান্সার করো। হোয়াট অপারেটর annihilates both the function e to the power x and x e to the power e to the power alpha x and x e to the power alpha x, দুইজনকেই অ্যানাহিলেট করে এরকম একটা ফাংশন বলো দেখি। আচ্ছা দুইজনকে বাদ দিলাম, প্রথমে জাস্ট এটা বলো, এটা বাদ দিলাম। ঠিক আছে, প্রথমে বলো যে ই টু দি পাওয়ার আলফা এক্স কে অ্যানাহিলেট করবে। এই যে এই আইডিয়া থেকে আমি আবারও বলে দিচ্ছি, এই আইডিয়াটা যদি বুঝতে পারো তাহলে এই আইডিয়া থেকে বলো যে ই টু দি পাওয়ার আলফা এক্স কে কোন লিনিয়ার অপারেটরের অ্যানাহিলেট করা উচিত, করতে পারা উচিত। আমি আবার একটু বলি, এই আইডিয়াটা ছিল যে সেই ফাংশন গুলোকেই কোন একটা অপারেটর অ্যানাহিলেট করবে যেই ফাংশন গুলো ওই অপারেটর দিয়ে যেই হোমোজেনাস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় সেই ইকুয়েশনের যে সলিউশনের মধ্যে যে ফাংশন গুলো থাকে। এই এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এইটার সলিউশনের মধ্যে যে ফাংশন গুলো তুমি পাবা সেই ফাংশন গুলোকেই ওই লিনিয়ার অপারেটরটা অ্যানাহিলেট করতে পারবে। এখন আমি জানতে চাচ্ছি যে ই টু দি পাওয়ার আলফা এক্স কে কে অ্যানাহিলেট করতে পারে, ই টু দি পাওয়ার আলফা এক্স এই জনকে কে অ্যানাহিলেট করতে পারে। তাহলে এই আইডিয়া থেকে এটা তো এতক্ষণ লাগার কথা না। d minus alpha. হ্যাঁ, d minus alpha. ডি মাইনাস আলফা, স্যার e to the power minus alpha x, হ্যাঁ ডি মাইনাস আলফা, এটা বলছো একজন। এটা কিভাবে বলছো সেটা বলো। আবিদ হোসাইন বলো, হাত তুলছো কি, তুমি বলবা না? আমি জি তো স্যার, বলবো। ওই d minus alpha into y করলে স্যার dy by হ্যাঁ, dx minus alpha y সমান সমান 0। গলাটা শক্ত করো না, না ছেড়ে দাও, গলা ছেড়ে দাও আগে। আমার তো গলা কুচকুচে মরতেছে। না আমারও না স্যার। কি ব্যাপার, কথা বললে মাইক্রোফোনটা মিউট করে বলো। আচ্ছা হ্যাঁ আবিদ হোসাইন, তুমি বলছো বলবো স্যার। ডি মাইনাস আলফা ওয়াই সমান সমান 0। আচ্ছা আবারও মনে হয় তোমরা আইডিয়াটা ধরতে পারো না, তুমি ব্যাখ্যাটা বলো দেখি, পট শুনি একটু। স্যার বলবো স্যার কিছু। হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার ওই ডি মাইনাস আলফা ইন্টু ওয়াই করলে স্যার ডিওয়াই মাইনাস আলফা ওয়াই সমান 0 আসে। তার মানে হলো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস আলফা ওয়াই সমান 0। আচ্ছা, এটাকে সলভ করলে আর কি ই টু দি পাওয়ার আলফা এক্স একটাই সলিউশন। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে এটাকে আবার ই করার দরকার নাই, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এখন এখান থেকে আমি যদি এই যে এটা যে হোমোজেনাস ইকুয়েশন, এখান থেকে যদি আমি অক্সিলারি ইকুয়েশনটা লিখি, অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এম মাইনাস আলফা, কথা বলে না কেন, এম মাইনাস আলফা সমান সমান 0, তাই না? এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা লিখলে তাহলে এম ইজ ইকুয়াল টু কত? এম ইজ ইকুয়াল টু আলফা। তো এম ইজ ইকুয়াল টু আলফা হলে তাহলে আমাদের ওয়াই সমান সমান কি? ই টু দি পাওয়ার আলফা এক্স c1 ই টু দি পাওয়ার আলফা এক্স, নাকি? এটা বোঝা যাচ্ছে তো? তো তাহলে আমরা যেহেতু এই সলিউশন পাইছি ই টু দি পাওয়ার আলফা এক্স এর একটা লিনিয়ার কম্বিনেশন, তো তার মানে আমাদের এই যে অপারেটরটা ডি মাইনাস আলফা, সেটা তো এই সলিউশনটাকে অবশ্যই অ্যানিহিলেট করবে, এই যে একটু আগের যে আইডিয়াটা, ঠিক আছে? তো দ্যাট মিন্স ডি মাইনাস আলফা এটা ই টু দি পাওয়ার আলফা এক্স কে অ্যানিহিলেট করে। এখন কি ধরতে পারছো বাকিটা? স্যার একটু আরেকবার বলেন প্লিজ। কি বাবা, এত সহজ জিনিসটা ধরতে এত কষ্ট হচ্ছে কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। স্যার একটু স্যার কথাটা কেটে কেটে আসছে তো। কথা শুনি আবার কাটা যেরকম স্যার, আগের কথা একটু পরে শুনি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আবার দেখাচ্ছি। ধরো তোমার একটা ইকুয়েশন আছে এল অফ ওয়াই ইকুয়ালস টু 0, যেখানে এল একটা লিনিয়ার অপারেটর। ধরো এলটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 এরকম কিছু, ঠিক আছে? এটার ওয়াই এর উপরে অ্যাপ্লাই করলে 0 হয়ে যাচ্ছে, এরকম একটা ইকুয়েশন। হোমোজেনাস ইকুয়েশন তো সবসময় ডান দিকে 0 হবে, এটা তো মনে আছে। এখন আমি এই ইকুয়েশনের সলিউশন যেটা পাবো y ইজ ইকুয়াল টু, ধরো ওটার নাম দিলাম হচ্ছে এফ অফ এক্স। তার মানে কি, তুমি এই ইকুয়েশনের সলিউশন এটা পাইছো, দ্যাট মিন্স এই ফাংশনটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। অর্থাৎ তুমি যদি ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 এরপরে তুমি যদি এফ অফ এক্স বসাও, তাহলে আলটিমেটলি এটা অ্যাপ্লাই করার পরে তুমি ক্যালকুলেট করে 0 পাবা। তো তাহলে এই যে লিনিয়ার অপারেটর এল, এটা তাহলে এই এফ অফ এক্স ফাংশনটাকে কি করে দিচ্ছে? ভ্যানিশ করে দিচ্ছে না? তো আমাদের অ্যানাইলেটরের সংজ্ঞাই তো এটা, যে কোনো একটা ফাংশনের উপরে কোনো একটা লিনিয়ার অপারেটর অ্যাপ্লাই করলে যদি 0 হয়ে যায়, তাহলেই তো আমরা ওই ফাংশনের অ্যানাইলেটর বলি ওই লিনিয়ার অপারেটরটাকে। তো যেহেতু আমাদের হোমোজেনাস ইকুয়েশনের ডান দিকে তো সবসময় 0 থাকে, তো আর বাম দিকে থাকে সাম লিনিয়ার অপারেটর যেটা ওয়াই এর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? তো তাহলে ওই ইকুয়েশনটাকে সলিউশন করে আমরা যেই সলিউশনই পাই না কেন, সেই সলিউশনের ফাংশন গুলোকে অবশ্যই ওই লিনিয়ার অপারেটরটা, যেই লিনিয়ার অপারেটর আবার ইকুয়েশনের মধ্যে ছিল, সেই ইকুয়েশন এর লিনিয়ার অপারেটরটা ওই সলিউশন গুলোকে অবশ্যই ভ্যানিশ করে দিতে পারে বলে দেখেই তো ওই ফাংশন গুলো ওই ইকুয়েশনের সলিউশন। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারো, এখন আমি জানতে চাইছি যে ই টু দি পাওয়ার আলফা এক্স এর অ্যানাইলেটর কে? ই টু দি পাওয়ার আলফা এক্স এর অ্যানাইলেটর কে? তার মানে ই টু দি পাওয়ার আলফা এক্স যেই হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন, সেই হোমোজেনাস ইকুয়েশনের লিনিয়ার অপারেটর তো ই টু দি পাওয়ার আলফা এক্স কে অবশ্যই ভ্যানিশ করে দিতে পারবে, তাই না? ই টু দি পাওয়ার আলফা এক্স যদি কোনো একটা এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশনের যদি সলিউশন হয়, তার মানে ওয়াই এর জায়গায় আমি যদি ই টু দি পাওয়ার আলফা এক্স বসাই, তাহলে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, দ্যাট মিন্স 0 হয়ে যায়। তার মানে ওই ইকুয়েশনের সলিউশন যদি ই টু দি পাওয়ার আলফা এক্স হয়, তাহলে ওই ইকুয়েশনের যে লিনিয়ার অপারেটরটা সেটা ই টু দি পাওয়ার আলফা এক্স এর একটা অ্যানাইলেটর হবে। এখন আমি চিন্তা করি তাহলে যে ই টু দি পাওয়ার আলফা এক্স এটা কোন ইকুয়েশনের সলিউশন হতে পারে, কোন হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন? তো আমরা জানি যে যেই হোমোজেনাস ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনের যে রুট এম, সেটা যদি আলফা আসে, কোন একটা তুমি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গিয়ে হোমোজেনাস, যদি এম ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু যদি আলফা পাও, তাহলে তুমি সেটার সলিউশন কি লেখো? y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার আলফা এক্স লেখো না? জি স্যার। তাহলে জি এখান স্যার। থেকেই আইডিয়াটা আসতেছে যে তাহলে আমার এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দরকার, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের
মানে অক্সিলারি ইকুয়েশনের সলিউশন হচ্ছে m ইজ ইকুয়াল টু আলফা আসবে। তাহলে সবচেয়ে সিম্পলেস্ট যেটা সেটা হচ্ছে যে m ইজ ইকুয়াল টু আলফা যদি হয় দ্যাট মিন্স m মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, তাই না? m মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 হলেই তো m ইজ ইকুয়াল টু আলফা হবে। আর m মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে তাহলে এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন থেকে যদি এখন উল্টা দিকে যাই, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে যাই, তাহলে আমরা জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশন থেকে ফর্ম করতে হলে m এর জন্য হবে হচ্ছে d, আর মাইনাস আলফার জন্য তো আলফাই, আর এটা অ্যাপ্লাই হবে y এর উপরে ইজ ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। ইসমাইল হোসেন বুঝতে পারছো? জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, তো তাহলে d মাইনাস আলফা ইন্টু y সমান সমান যদি 0 আসে, তাহলে তুমি তো এখান থেকে আবার যদি উল্টা দিকে যাও এখন, তাহলে অক্সিলারি ইকুয়েশন এখান থেকে হবে এইটা, তার মানে m ইজ ইকুয়াল টু হবে আলফা, দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু হবে c1 e টু দি পাওয়ার আলফা x। তো তাহলে তুমি এই y টা যদি এখানে বসাও, এই যেহেতু এটা সলিউশন পাইছো, তার মানে আমাদের এই ইকুয়েশনে আমি যদি এখন y এর ভ্যালু d মাইনাস আলফা ইন্টু y এর ভ্যালু হচ্ছে c1 e টু দি পাওয়ার আলফা x বসাই, তাহলে 0 হইতেই হবে, কারণ এটা এটার সলিউশন। তো তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই যে d মাইনাস আলফা যে অপারেটরটা, সেটা এই ফাংশনটাকে 0 করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে এই ফাংশনের অ্যানাইলেটর। এখন c1 কনস্ট্যান্ট, এটা দেওয়া না দেওয়া কোনো সমস্যা না, কারণ কনস্ট্যান্ট আমরা যদি ডিফারেন্সিয়েশন সময় বাইরে চলে আসে। সো আলটিমেটলি e টু দি পাওয়ার আলফা x এইটা টার্মটাকে বা এই ফাংশনটাকে আমাদের অ্যানাইলেট করবে কে? d মাইনাস আলফা। এখন যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি করে দেখতে পারো, মানে এত কিছু পরেও যদি বিশ্বাস না হয় তাহলে d মাইনাস আলফা ই টু দি পাওয়ার আলফা x এটা তুমি হাতে কলমে করে দেখো। প্রথমে হচ্ছে আমি d, তাহলে এটা ভাগ করে দিলে কি হবে? d ই টু দি পাওয়ার আলফা x মাইনাস আলফা ইন্টু ই টু দি পাওয়ার আলফা x, জাস্ট নর্মাল গুণ করলাম আর কি। তারপরে হচ্ছে এখন d অপারেটর মানে একবার ডেরিভেটিভ করলে কি আসে? আলফা ই টু দি পাওয়ার আলফা x মাইনাস আলফা ই টু দি পাওয়ার আলফা x, তার মানে 0 হয়েছে। 0 হয়ে গেল। জি স্যার। আচ্ছা, এরপরেও না বুঝলে তো বাবা আমার পক্ষে আর আর আমি বুঝতেছি না আমি কিভাবে বুঝাবো। আচ্ছা, তাহলে এখন ই টু দি পাওয়ার আলফা এক্স কে কে মানে অ্যানাইলেট করে সেটা পাইছো, এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স কে কে অ্যানাইলেট করে সেটা বলো। এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, এই দুইজনকে ই টু দি পাওয়ার আলফা এক্স এবং এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, এই দুইজনকে একসাথে অ্যানাইলেট করবে কে? আবিদ হোসাইনা বলো। স্যার এটা কি ডি স্কোয়ার, মানে মানে এম এর ভ্যালু যদি 0 আর আলফা হয় এরকম কি? চিন্তা করে দেখো যে এইটা এরকম দুইটা সলিউশন আসবে এম এর ভ্যালু কি কি হইলে। স্যার m মাইনাস 1 হোল স্কয়ার হইলে। -1 কোত্থেকে আসে? এখানে তো আলফা আছে রে বাবা। m মাইনাস আলফা। স্যার হ্যাঁ, এম এক্স্যাক্টলি, এম মাইনাস আলফা, m মাইনাস আলফা হোল স্কয়ার হলে, এম ইনটু এম মাইনাস আলফা। m ইনটু m মাইনাস আলফা হলে তো হবে না রে বাবা, 0 আর আলফা তাহলে তো দুইটা আলাদা আলাদা সলিউশন। এখানে তো আমার x গুণ আকারে আছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স, আর একটা সলিউশন হচ্ছে x ই টু দি পাওয়ার আলফা এক্স। তো x দিয়ে আমরা কখন গুণ করি? তখন দুইটা একই হয়ে হ্যাঁ, যায়। যখন দুইটা রিপিটেড সলিউশন আসে, ঠিক আছে। তাহলে m মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 যদি তোমার অক্সিলারি ইকুয়েশনটা হইতো, তাহলে m ইজ ইকুয়াল টু কি কি পাইতা? আলফা একটা পাইতা আর একটা আলফা পাইতা। তাহলে এই প্রথম আলফার জন্য তুমি সলিউশন পাইতা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স, তারপরে আবার আলফা রিপিটেড আছে, তাহলে সেই জন্য সলিউশন পাইতা কি? এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, নাকি? রিয়াজুল বুঝতে পারছো? রিয়াজুল হাসান তুমি কি বুঝতে পারছো কথাটা নাকি নাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা যেটা দেখলাম যে এই আলফা মানে m মাইনাস আলফা হোল স্কয়ার এই অক্সিলারি ইকুয়েশন হলেই আমি তখন এই দুইটা সলিউশন পাবো, ঠিক আছে। তো তার মানে এই অক্সিলারি ইকুয়েশন কোন কোন ইকুয়েশন থেকে আসবে? d মাইনাস আলফা হোল স্কয়ার y ইজ ইকুয়াল টু 0, এই লিনিয়ার ইকুয়েশন হোমোজেনাস ইকুয়েশন এর অক্সিলারি ইকুয়েশন তো এইটা। তো সুতরাং আমার এই দুইটা ফাংশনকে অ্যানাইলেট করবে হচ্ছে d মাইনাস আলফা হোল স্কয়ার।
ডি মাইনাস আলফা হোল স্কোয়ার, এটা দিয়ে আমি ই টু দি পাওয়ার আলফা এক্স কেও অ্যানালাইট করতে পারবো, ই টু দি পাওয়ার আলফা এক্স কেও অ্যানালাইট করতে পারবো, এটাকেও অ্যানালাইট করতে পারবো, এটাকেও। এইটাকে যে করা যাবে সেটা তো বুঝতেই পারতেছো, কারণ অলরেডি ডি মাইনাস আলফা যেটা, সেটা দিয়ে একবার মানে এখানে পাওয়ার যখন 1 থাকে তখনই তো এটা দিয়ে এটাকে অ্যানালাইট করা যায়। তো আমি ডি মাইনাস আলফা একবার অপারেট করার পরে সেটা তো 0 হয়ে যাবে, তার উপরে যদি আবার ডি মাইনাস আলফা অ্যাপ্লাই করি, তো 0-র উপরে ডি মাইনাস আলফা অ্যাপ্লাই করলে তো আবার 0ই হবে। সো এই ডি মাইনাস আলফা স্কোয়ার দিয়ে তো এটা করা যাচ্ছে, বুঝতেই পারতেছো। আর ডি মাইনাস আলফা স্কোয়ার দিয়ে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, এটাকেও তুমি ট্রাই করে দেখো, যে এখন ম্যানুয়ালি ট্রাই করে দেখো, তাও দেখবা যে এটাও 0 হয়ে যায়। এতক্ষণ আমি লিনিয়ার ইকুয়েশন থেকে আনছি, এখন তুমি ম্যানুয়ালি করে দেখতে পারো, ঠিক আছে। এই জিনিসটা তাহলে আমাদের সামারাইজ করা হয়েছে এই যে পরের এখানে, কই গেল, হ্যাঁ এখানে। এখানে দেখো দেয়া আছে যে each of the following functions or their linear combinations are annihilated by d minus alpha to the power n, এই e to the power alpha x, x e to the power alpha x, x square e to the power alpha x, up to x to the power n minus 1 e to the power alpha x, এই পর্যন্ত এই যে কটা আছে এই সবগুলোকেই তুমি d minus alpha to the power n দিয়ে অ্যানাইলেট করতে পারবা। এটা এখনো মনে হয় ধরতে একটু কষ্ট হইতেছে। আচ্ছা, আবার একটু সিম্পলি চিন্তা করো, এই জিনিসটা বুঝতে পারলে খুবই ইজি। d মাইনাস আলফা টু দি পাওয়ার n y ইকুয়ালস টু 0, এই ধরো এই একটা তোমার লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, এটার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? m মাইনাস আলফা, অক্সিলারি ইকুয়েশন কি হবে? a e m মাইনাস আলফা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 নাকি? তাহলে এটার এই অক্সিলারি ইকুয়েশনের সলিউশন গুলো কি হবে? কেউ কোনো কথা বলে না কেন? আলফা এন এন স্যার এনটা আলফা হবে, এন সমান আলফা। এনটা আলফা হবে, এক্স্যাক্টলি। আলফা একবার, দুইবার, তিনবার, আপ টু এন বার, সবই আলফা, কিন্তু এন বার রিপিটেড। তো এখন এই প্রথম আলফার জন্য তুমি কোন সলিউশনটা পাবা? ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স। সেকেন্ড আলফার জন্য এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স। সেকেন্ড আলফার জন্য কি হবে? যেহেতু রিপিটেড, স্যার এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, মানে একটা এক্স গুণ হবে, এক্স দিয়ে গুণ করতে হবে, এক্স্যাক্টলি। থার্ড আলফার জন্য এক্স স্কয়ার ই টু এক্স দি স্কয়ার পাওয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স। তারপরে ফোর্থ আলফার জন্য এক্স কিউব। এভাবে এন যে আলফা আছে সেটার জন্য পাবা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার আলফা এক্স, ঠিক আছে। কারণ আমরা জানি রিপিটে হলেই এক্স দিয়ে গুণ করতে হয়, তো প্রথমটাকে তো আর এক্স দিয়ে গুণ করতে হয় না, প্রথমটার সাথে কোনো এক্স নাই, এই জন্য এই যে এটার সাথে। কিন্তু তারপরে দ্বিতীয়টার সাথে একটা এক্স গুণ, তৃতীয়টার সাথে দুইটা এক্স গুণ, এক্স স্কয়ার গুণ। তো সুতরাং এন তম যেটা আছে রিপিটেড এন তম বার, সেটার সাথে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 গুণ হবে। তো তাহলে এই এদের সবার c1 c2 দিয়ে গুণ করে এদের সবার লিনিয়ার কম্বিনেশন নিলেই তো তুমি হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন পাবা, তাই না? তো সেই সলিউশনটাকে আবার যদি তুমি এখানে বসাও, তাহলে d মাইনাস আলফা টু দি পাওয়ার n ইনটু দ্যাট সলিউশন, মানে ইনটু তো না, ওই অপারেটরটা ওই সলিউশনের উপরে অ্যাপ্লাই করলে ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং এই d মাইনাস আলফা টু দি পাওয়ার n ওই সলিউশনের অ্যানিহিলেটর। এই কারণেই আমরা বলছি ওই সলিউশনের অ্যানিহিলেটর, মানে ওই সলিউশনের প্রত্যেকটা টার্মকেই সে ভ্যানিশ করে দিতে পারে। কারণ যেহেতু লিনিয়ার অপারেটর তুমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টার্মের উপরে অ্যাপ্লাই করো। আমরা যখন ডিফারেন্সিয়েশন করি, যদি আমাদের থাকে যে ডি এ প্লাস বি, তার মানে তো আমরা ডি অফ এ প্লাস ডি অফ বি করি, তাই না? তো দুইটা টার্মকে যদি আলাদা আলাদা ভাবে সে ভ্যানিশ করে না দিতে পারতো, তাহলে তো এ প্লাস বি কে ভ্যানিশ করতে পারতো না, ঠিক আছে। সো সেই জন্য ওই পুরো সলিউশনটাকে, যেহেতু এই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পুরো সলিউশনটাকেই ভ্যানিশ করে দিতে পারে, তার মানে প্রত্যেকটা টার্মকে সে আলাদা আলাদা ভাবে ভ্যানিশ করে দিতে পারে। আর এই প্রত্যেকটা টার্মই তো হচ্ছে আমার এই যে এই টার্মগুলো, এগুলোই আমার হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন d মাইনাস আলফা টু দি পাওয়ার n y ইকুয়ালস টু 0, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের মধ্যে জাস্ট এই টার্মগুলোই লিনিয়ার কম্বিনেশন দিয়ে যোগ করা থাকে। আশা করি আইডিয়াটা বোঝা গেছে। আচ্ছা, তো তাহলে জাস্ট এই তিনটা বলো, তাহলে আজকে শেষ করে দেই। এখন তাহলে বলো দেখি
এটা কি হবে প্রথমটা? আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট করে দাও, আওয়াজ আসতেছে। কামরুল হাসান। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বলো দেখি একজন, যে কোনো একজন তাড়াতাড়ি। ডি এটা প্লাস ওয়ান। হ্যাঁ এক্স্যাক্টলি ডি প্লাস ওয়ান। এটা হচ্ছে এটার অ্যানাইলেটর, বিকজ আমরা বলছি যে ডি মাইনাস আলফা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স এর অ্যানাইলেটর। তাহলে এখানে আলফার ভ্যালু হচ্ছে কত? এটার দিকে তাকালে আলফা মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আলফা মাইনাস ওয়ান এখানে বসালে ডি মাইনাস মাইনাস ওয়ান, দ্যাট মিনস ডি প্লাস ওয়ান। খেয়াল করো যে কিভাবে জেনারেলটা থেকে আমরা পার্টিকুলার গুলো আনতেছি। ই টু দি পাওয়ার আলফার জন্য ডি মাইনাস আলফা, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স আছে, তাহলে ওই আলফার বদলে মাইনাস ওয়ান বসাতে হবে। তাহলে বি নাম্বারটা বলো দেখি, বি নাম্বার। d minus 2 whole square. ডি মাইনাস টু হোল স্কোয়ার, এক্স্যাক্টলি। বি নাম্বারটা, বি নাম্বারটা এটাকে আমরা এই ফাংশনটাকে ই টু দি পাওয়ার টু এক্স যদি কমন নেই তাহলে কি লেখা যায়? ফোর মাইনাস টেন এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, নাকি? এই ফাংশনটাকে ই টু দি পাওয়ার টু এক্স কমন নিয়ে যদি লিখি তাহলে ফোর মাইনাস টেন এক্স ই টু দি পাওয়ার টু এক্স। এখন এই ফোর মাইনাস টেন এক্স এই এই পার্টটার জন্য, আচ্ছা না না সরি, ওভাবে চিন্তা করলে একটু কষ্ট হয়ে যাবে, আলাদা আলাদাই চিন্তা করি, ঠিক আছে? আলাদা আলাদাই চিন্তা করি। প্রথমে তুমি যদি এইটাকে চিন্তা করো ফোর ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে এই পার্টের জন্য আমরা পাবো হচ্ছে ডি মাইনাস, এখানে আলফা কত আছে? টু, ডি মাইনাস টু। আর এই পার্ট যেটা আছে টেন এক্স ই টু দি পাওয়ার টু এক্স, তো সেই পার্টের জন্য কি পাবো? সেই পার্টের জন্য পাবো হচ্ছে, যেহেতু আমার আলফার ভ্যালু হচ্ছে টু, আগের মতোই ডি মাইনাস আলফা, আর এন এর ভ্যালু কত? আমরা জানি যে এইখানে এই যে ডি মাইনাস আলফা টু দি পাওয়ার এন, এই এনটা আসতেছে কোত্থেকে? আসলে এনটা আসতেছে এক্স এর পাওয়ার থেকে, তাই না? এক্স এর পাওয়ার আর ওইখানের পাওয়ার এটা হচ্ছে এক, বেশ কম। এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলে এখানে ডি মাইনাস আলফা টু দি পাওয়ার এন হবে। তো আমার এইখানে এক্স এর পাওয়ার কত আছে? এই টার্মে এক্স এর পাওয়ার আছে ওয়ান, তার মানে আমাদের ডি মাইনাস আলফার পাওয়ার কত হবে? টু। বুঝতেছো কিনা? স্যার আচ্ছা, তাহলে ডি মাইনাস, এখন তুমি যেহেতু আমার আগের ফাংশন যেটা ডি মাইনাস টু, এই যে এইটা, আর এটা হচ্ছে ডি মাইনাস টু হোল স্কোয়ার, তো ডি মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে তো তুমি এটাকেও ভ্যানিশ করতে পারবা এবং এটাকেও ভ্যানিশ করতে পারবা, কারণ আমাদের এখানে বলাই আছে যে ওই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত তুমি ডি মাইনাস আলফা এন দিয়ে অ্যানিহিলেট করতে পারবা, এবং তার নিচের যত পাওয়ার গুলো আছে সেগুলোকেও করতে পারবা। তো এখানে তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এটাতে আছে ওয়ান, আর এটাতে এক্স এর পাওয়ার আছে এই ফার্স্ট টার্মটাতে এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এই দুইজনকেই আমি আসলে ডি মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে অ্যানিহিলেট করতে পারবো। বোঝা গেছে? আবার আবার একটু দেখো, ই টু দি পাওয়ার আলফা এক্স, আর এটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স। তো আমার এই দুই ধরনের ফাংশনকেই এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, তাকে দুই ধরনের ফাংশনকেই আমাদের যেটা যেই অপারেটরটা অ্যানাইলেট করতে পারে সেটা হচ্ছে ডি মাইনাস আলফা হোল টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার সেটার চেয়ে এক বেশি। তো আমাদের একটা আছে হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স, যেখানে এক্স নাই ফোর, তার মানে এক্স নাই মানে এক্স এর পাওয়ার জিরো। আর একটা টার্ম আছে টেন এক্স ই টু দি পাওয়ার টু এক্স, যেখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান। তো তাহলে এই দুই ধরনের ফাংশনকে আমি এই এক্স এর হাইয়েস্ট পাওয়ারের চেয়ে এক বেশি, তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান, সেটার চেয়ে এক বেশি হলে সেখানে হবে টু। আর ডি মাইনাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে এই যে ই টু দি পাওয়ার টু এক্স, তার মানে আলফার ভ্যালু হচ্ছে টু, তাহলে এখানে আলফার জায়গায় হবে টু। তাহলে ডি মাইনাস টু হোল স্কোয়ার, এই যে এই ফর্মুলা অনুযায়ী ডি মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে আমি এই দুইজনকে আলাদা আলাদা ভাবে অ্যানিহিলেট করতে পারবো। তার মানে তাদের লিনিয়ার কম্বিনেশন, এই যে যে জিনিসটা এখানে দেয়া আছে সেটা তো আসলে লিনিয়ার কম্বিনেশন, সেই লিনিয়ার কম্বিনেশনটাকেও অ্যানাহিলেট করতে পারবো। ঠিক আছে? তাহলে একইভাবে তিন নাম্বারটা বলো দেখি। d minus 4 whole cube. হ্যাঁ এক্স্যাক্টলি, ডি মাইনাস ফোর
আর হোল কিউব, কারণ এখানে আমাদের আমি যদি আলাদা আলাদা ভাবে গুণ করে দেই তাহলে একটা টার্ম আসবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 4x, আরেকটা আসবে 2x ই টু দি পাওয়ার 4x, আরেকটা আসবে শুধু ই টু দি পাওয়ার 4x। তো এই আলফার ভ্যালু তাহলে 4 আর x এর হাইয়েস্ট পাওয়ার আছে কত 2, তার মানে আমাদের আসবে হচ্ছে 2 এর চেয়ে এক বেশি d-4 হোল কিউব। d-4 হোল কিউব দিয়ে তুমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে অ্যানাইলেট করতে পারবা, সুতরাং তাদের লিনিয়ার কম্বিনেশনটাকেও অ্যানাইলেট করতে পারবা। তো আশা করি অ্যানাইলেটর ব্যাপারটা কিছুটা হলেও ক্লিয়ার। সোজা কথায় যেই অপারেটর দিয়ে আমি ভ্যানিশ করে দিতে পারবো ফাংশনটাকে, তবে আমাদের সবসময় সর্বনিম্ন অর্ডারেরটা খুঁজতে হবে। তো দুইটা টাইপ দেখাইলাম, একটা হচ্ছে আগে দেখাইলাম হচ্ছে এক্স এর পাওয়ারকে কিভাবে করতে হয়, এক্স এর পাওয়ারকে কিভাবে ভ্যানিশ করতে হয়, আর এখন হচ্ছে এক্স এর পাওয়ার এর সাথে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ আকারে থাকে, এক্স এর পাওয়ার এবং তার সাথে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ আকারে থাকে, বা এক্স এর পাওয়ার বলতে আসলে আমরা পলিনোমিয়ালি ধরতে পারি, কারণ এক্স এর পাওয়ারকে যদি আলাদাভাবে ভ্যানিশ করতে পারে তাহলে তার লিনিয়ার কম্বিনেশন, দ্যাট মিন্স পলিনোমিয়াল যেটা, ঠিক আছে, সেই পলিনোমিয়ালকেও সে ভ্যানিশ করতে পারে। তার মানে পলিনোমিয়াল ইনটু এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলেও এই অপারেটরটা কোন অপারেটর দিয়ে আমরা ভ্যানিশ করতে পারবো সেটাও আমরা দেখলাম। দুইটা শিখলাম, একটা হচ্ছে ডি টু দি পাওয়ার এন আর হচ্ছে ডি মাইনাস আলফা টু দি পাওয়ার এন, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে যে কোনো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত যে কোনো ধরনের টার্ম এবং তাদের লিনিয়ার কম্বিনেশন, আর এটা দিয়ে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার আলফা এক্স, এই ফর্মের, ঠিক আছে। আচ্ছা, সো বাকি আরো দুইটা কেস আছে, ওগুলো নেক্সট ক্লাসে দেখবো, এবং তারপরে অ্যানাইলেটর অ্যাপ্রোচটা আমরা দেখবো যে কিভাবে এটা দিয়ে লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। তো তোমরা এখনো অনেকে আসলে দেখতেছো না, আগের লেকচার গুলো দেখতেছো না বা হচ্ছে প্র্যাকটিস করতেছো না। তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করবা, নাহলে আসলে ধরতে একটু কষ্ট হবে, ক্লাস বোঝা যাবে না, তখন বোরিং লাগবে। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই।